ট্যাকি, স্টেবল ট্যাকি হলো নিচে কি করতে বলছে, রিদমটাকে দেখতে বলছে, whether your complex is narrow complex or wide complex. Narrow মানে কোন কমপ্লেক্সটা পেতে পারি আমরা, ন্যারো ট্যাকিকার্ডিয়ার মধ্যে, ন্যারো রেগুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে কোন কমপ্লেক্সটা, ন্যারো রেগুলার, এটা এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আলাদা বলা হবে। শুধু মনে রাখো কালকে, আজকে অ্যালগরিদমগুলো বাই হার্ট করে নাও, কালকে ইসিজির সাথে সাথে আবার অ্যালগরিদমটা বলা হবে, তাহলে দেখবে মনে পড়ে যাবে। সো ন্যারো রেগুলার কমপ্লেক্স মানে এস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইজ অলওয়েজ মাই ইরেগুলার অ্যারিথমিয়া, রেগুলার না। তাহলে যদি ন্যারো রেগুলার কমপ্লেক্স পাচ্ছি তাহলে সেটা আমার এসভিটি। সো এসভিটি তে আমাকে কি ম্যানেজমেন্ট করতে হবে, দেখা এখানে পরপর অ্যাডিনোসিন দেওয়ার আগে একটা ম্যানুভার দেখিয়েছে, দ্যাট ইজ ভেগাল ম্যানুভার। আমি থাম দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ভেগাল ম্যানুভার দেব, ক্যারোটিড মাসাজ। সেটা করতে করতে আমাকে মনিটরটা দেখতে হবে। যদি দেখলাম ক্যারোটিড মাসাজ করে 5 to 10 সেকেন্ডের মধ্যে ওটা গেল, তাহলে আর কিছু করার দরকার নেই। কিন্তু ক্যারোটিড মাসাজ দিয়েও যদি পারসিস্টেন্ট এসভিটি চলছে, তাহলে লাইন অফ ম্যানেজমেন্ট কি বললো, ইনজেকশন অ্যাডিনোসিন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডোজ, 6 mg। অ্যাডিনোসিন কোথায় দিই আমরা, নিয়ারেস্ট টু দা হার্ট। অ্যান্টিকিউপেটাল ভেন চুজ করি কারণ কি হাফ লাইফ খুব শর্ট, তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হার্টে পৌঁছাতে হবে। সো অ্যান্টিকিউপেটাল একটা চ্যানেল করব, 3-way কানেক্ট করব, অ্যাডিনোসিন ফলোড বাই ফ্ল্যাশ, যাতে আগে দেখতে ছোটবেলায় আমরা দেখেছিলাম দুম করে হার্টের মধ্যে একটা ইনজেকশন দিত, কিন্তু এখন সেটা একদমই কন্ট্রাইন্ডিকেটেড। বাট দিস ইজ দ্য সেম মেডিসিন, ওটা একদম হার্টে দিচ্ছে মানে হাফ লাইফ কম, তো তাড়াতাড়ি কাজ করাতে চাইছে, কিন্তু আমরা এটা নিয়ারেস্ট পয়েন্ট দিয়ে পাঠাবো। আর ইফ মাই সেন্ট্রাল লাইন ইজ দেয়ার, সো আমি আরো হ্যাপি, সেন্ট্রাল লাইন দিয়ে দিতে পারবো। সো তাহলে আমি অ্যাডিনোসিন ফার্স্ট ডোজ চুজ করবো, যদি ওটা সাকসেসফুল হয় তাহলে হোয়াট ইজ মাই সেকেন্ড ডোজ, ডাবল 12 mg। আর যদি সেটা দিয়েও দেখা যায় যে কোনো কাজ আছে, তোমার অ্যালগরিদমে আছে, আর যদি সেটাতেও কাজ না করছে তখন আই ক্যান চুজ দ্য বিটা ব্লকার আর ক্যালসিয়াম চ্যানেল। এবং তার সাথে সাথে আরেকটা বললো যে রেগুলারে আমার কিন্তু এসও হতে পারে বা ইরেগুলারে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও হতে পারে, তাহলে সেক্ষেত্রেও আমি কিন্তু বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চুজ করতে পারি। আর এগেন আবারও বলছে ইউ ক্যান টেক দ্য এক্সপার্ট কনসালটেশন, যে এইটুকু করতে করতে তুমি তারপরে যে বিটা ব্লকার থেকে অ্যাজ পার সেকেন্ডারি কোমরবিডিটি না ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চুজ করবে, ডিপেন্ডিং আপন পেশেন্ট সেকেন্ডারি কোমরবিডিটি, তার জন্য তুমি এক্সপার্ট শর্ট অ্যাকশন তুমি নিতে পারবে। ঠিক আছে, এবার বলছে যদি এটাই হোয়াইট কমপ্লেক্স হতো, স্টেবল কিন্তু হোয়াইট কমপ্লেক্সটা কি, তাহলে তুমি কি করবে, সোটানল, প্রোফেনামাইড এন্ড অ্যামিয়ানিডল। বাট তিনটে কেন অপশনে রেখেছে, বিকজ এগেইন যে অ্যাজ পার সেকেন্ডারি কোমরবিডিটি, এক একজনের এক একটা ড্রাগের সাইড এফেক্ট বা কোমরবিডিটি থাকতে পারে which is contraindicated to this patient। তার জন্য অ্যান্টিঅ্যারিথমিক চুজ করার আগেও আমাকে একবার সেকেন্ডারি কোমরবিডিটিকে দেখতে হবে। এটা আমার স্যাম্পল হিস্ট্রি ছিল, ঠিক আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ট্যাকি অ্যালগরিদম। আবারও বলবো, তাহলে ট্যাকি যখনই হচ্ছে গো ফর প্রাইমারি অ্যাসেসমেন্ট, তারপরে কোথায় গেলাম, চেক ফর দ্য সাইন অফ ফার্স্ট। ইফ মাই পেশেন্ট ইজ আনস্টেবল, forget about narrow wide, immediately কি ম্যানেজমেন্ট, সিঙ্ক্রোনাইজ কার্ডিওভার্সন। আর যদি কার্ডিওভার্সন দেওয়ার পরে লো জুড়ে করার পরেও পেশেন্টের আনসাকসেসফুল, আবারও সেম ট্যাকি চলছে, আনস্টেবল পেশেন্ট, then think about increase the joule, or if it is a narrow complex you can give the adenosine or you can seek the expert opinion. Okay, and if it is a stable tachy, then move on for the whether it is a narrow or wide complex. Narrow হলে SVT ম্যানেজমেন্টের দিকে অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ফ্র্যাকচার ম্যানেজমেন্টের দিকে, আর যদি ওয়াইড কমপ্লেক্স হয় তাহলে আবার অ্যান্টিঅ্যারিথমিক। ব্র্যাডিটার কিছুই বলবো না, কিন্তু ব্র্যাডিটার ফলো করো, যা বললাম ট্যাকিতে সেটাই ভাবেই কিন্তু ব্র্যাডি ম্যানেজমেন্ট এগোচ্ছে।
Products are shown for demonstration purposes only. The AHA does not endorse or recommend any specific manufacturer or product. In order to show skills clearly, the healthcare providers in this video do not always use personal protective equipment, such as gloves. The bradycardia algorithm outlines the steps for assessment and management of a patient presenting with symptomatic bradycardia with a pulse. Implementation of this algorithm begins with the identification of bradycardia, which is a heart rate less than 50 beats per minute. Once bradycardia has been identified, first steps include the components of the BLS assessment and primary assessment, such as supporting circulation and airway management, giving oxygen, monitoring the rhythm and vital signs, establishing IV access, and obtaining a 12-lead ECG if available. In addition, consider hypoxic and toxicologic causes. The primary decision point in the algorithm is determining whether the bradycardia is causing the patient's signs and symptoms or some other illness is causing the bradycardia. These symptoms include hypotension, acutely altered mental status, signs of shock, ischemic chest discomfort, and acute heart failure. If the patient has adequate perfusion, observe and monitor. If the patient has poor perfusion, administer atropine. Classified as an anticholinergic drug, atropine is effective for the treatment of certain types of bradycardia. For example, if the vagus nerve stimulates the heart, the patient's heart rate will slow. Atropine blocks the action of the vagus nerve, causing the heart rate to increase. If atropine is ineffective, prepare for transcutaneous pacing and consider dopamine or epinephrine infusion. Transcutaneous pacing, or TCP, uses electrodes on the patient's chest to deliver an electrical impulse that overrides the normal pacemaker functions of the heart. In effect, TCP provides an external pacemaker signal. Dopamine stimulates the beta-1 adrenoceptors, resulting in improved myocardial contractility, increased sinoatrial node rate, and enhanced impulse conduction in the heart. If the patient doesn't respond to atropine, TCP, dopamine, or epinephrine, seek expert consultation. Prepare for transvenous pacing and search for and treat contributing causes, such as myocardial ischemia, drugs or toxins, hypoxia, or electrolyte imbalances. To determine the more challenging types of bradycardia, use the following tips for distinguishing the two types of second-degree AV blocks and third-degree AV block. For second-degree type 1 AV block, the PR interval will get progressively longer until a beat is dropped. For second-degree type 2 AV blocks, the PR interval will stay the same length, but random QRS complexes will be dropped. For third-degree AV block, the P wave and QRS complex will not have any relationship with each other. The P waves and QRS complexes are independently firing. In all three blocks, there are more P waves than QRS complexes. Bear in mind that the treatment sequence in the algorithm is determined by the severity of the patient's condition. You may need to implement multiple interventions simultaneously. If the patient goes into cardiac arrest, go to the cardiac arrest algorithm. যদি ওই সাইনের কিছু প্রেজেন্ট তার মানে আনস্টেবিলিটি সাইন আছে তাহলে তখন ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি হলো অ্যাট্রোপিন ডোজ কত হলো 0.9 0.6 একটা অ্যালকোহলে থাকে বাট হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি দিতে বললে সেটা কত ইন্টারভেলে রিপিট করতে পারি
3 to 5 minutes interval and maximum dose of atropine is 3 mg ঠিক আছে সো অনেক সময় আমরা বলি যে তাহলে বাড়াবে কি করে 0.6 তো তুমি যদি 5টা অ্যাঙ্গেল একসাথে করো 3 mg তাহলে 3 mg পেয়ে গেলে তাহলে তোমার ওয়েস্ট হলো না তুমি তিনবার রিপিট করতে পারো ম্যাক্সিমাম 3 mg তো হাইয়েস্ট ডোজ তো মানে তুমি একবার দিলে 3 থেকে 5 মিনিট আরেকটা রিপিট করলে 3 থেকে 5 মিনিট আরেকটা রিপিট করলে সো ডোজও শেষ ওয়েস্ট হলো না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে 1 mg অ্যাট্রোপিন দেব বাট at frankly speaking second degree আর third degree হার্ট ব্লকে অ্যাট্রোপিন has no role তাহলে সেখানে পার্টনার ম্যানেজমেন্ট কি করতে হবে পেসমেকার হার্ট ব্লক পেশেন্টে আমরা পেসমেকারটাকে ভাববো সো পেসমেকারের অপশন কি দিল one মোডগুলো কি বললো one is transcutaneous another is transvenous so transcutaneous spacing যদি আমি রাখি হয় আমার আইসিইউ তে transcutaneous প্যাড আছে আমি ওই এইডি মেশিন দেখেছো তো সবাই এইডি মেশিনের মতো প্যাড দুটো লাগালে স্টার্নার অ্যাপেক্স লিডটাকে ডিফিউজের সাথে কানেক্ট করলে পেসিং মোডে গিয়ে পেসিং করবে তাহলে এটা অনেক ইজি আর তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু যদি ট্রান্সকিউটিনিয়াস পেসিং এর প্যাচ না থাকে তাহলে কোন মোডে সিলেক্ট করব ট্রান্সভেনাস আর তো অপশন নেই পেসিং তো আমাকে করতেই হবে তো ট্রান্সকিউটিনিয়াস করতে না পারলে কিভাবে করব ট্রান্সভেনাস পেসিং করব তো ট্রান্সভেনাস পেসিং এর জন্য তোমার আবার একটু টাইম লাগবে পার্টির সাথে কথা বলতে হবে কনসেন্ট নিতে হবে যদি ডাক্তারের পাঠাও ডাক্তারকে ইন্টিমেট করতে হবে সো ইন বিটুইন তুমি টাইম করার জন্য কি মেডিসিন চালাতে পারো হ্যালো ডোপামিন or epidural can start injection dopamine or epidural কেন এই যে বারবার দুটো তিনটে ড্রাগের অপশন দিচ্ছে বিকজ as per patient secondary comorbidity secondary হিস্ট্রিটাকে স্যাম্পল হিস্ট্রিটাকে ভুললে কিন্তু চলবে না বারবার আমরা প্রাইমারি করছি বাট ফলোড বাই সেকেন্ডারি কেন সেকেন্ডারি থেকে আমি পাবো যে whether the patient is having this drug or food allergy or not তাহলে কোন ওখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা সেটা আমি সেকেন্ডারি থেকে পাবো তাহলে ডোপামিন চালাবো না এপিনেফ্রিন চালাবো সেটা ডিপেন্ড করছে পেশেন্টের হেমোডাইনামিক along with the secondary comorbidity তাহলে সেটা দেখে ডোজ কত বলছে ডোপামিনের 1.5 so 20 max per kg তে আমি চালাতে পারি আর এপিনেফ্রিন 2 to 10 max বলছে তাই তো তাহলে তারপরে ডোজটা এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট নেই এসকিউএস এ বিকজ এখন আমাদের প্রোটোকল অনুযায়ী ডোজ দেওয়াই থাকে এত বলে এততে চালাবে এবার ডোপামিনের দেখবে কার্ডিয়াক ডোজ আছে আলফা চ্যানেল আছে বিটা চ্যানেল আছে আলফা বিটা দুটো বি আছে সো যারা জানো ডোপামিন সম্বন্ধে তো তুমি রেনাল ডোজে চালাবে না কার্ডিয়াক ডোজে চালাবে সেইভাবে প্রোটোকল ঠিক করা থাকে তো ডোপামিনটা এপিনেফ্রিনটা চালিয়ে তুমি কি করছো টাইম বড় করছো যাতে তোমার ট্রান্সভেনাস পেসিং এর যেতে একটু সময় লাগার মধ্যে তুমি ব্রিজ করে দিলে ব্লাডটাকে যে ট্রান্সকিউটিনিয়াস করতে পারিনি ট্রান্সভেনাস করতে হবে মাঝখানটাতে পেশেন্টের সাপোর্টিং অনেকে বলবে আইসোলিন চালাবো না তাহলে এখন অনেকে বলে তো সেক্ষেত্রে এখন আইসোলিনের রোলটা খুব একটা পাওয়া যাচ্ছে না আগে সবাই 500 একটা আইসোলিন দিয়ে চালিয়ে দিত তাই না তো সেটা এখন কিন্তু অ্যাজ পার এইচে আমরা ডোপামিন এপিনেফ্রিন চুজ করবো তাহলে এটা গেল ব্র্যাডি অ্যালগরিদম এবার ধরো তুমি ট্যাকিতে ছিলে সেখানে তুমি সিনক্রোনাইজ কার্ডিওভার্সন করলে তারপরে তুমি দেখলে পেশেন্ট তাও কনভার্ট করলো না একই এই পারসিস্টেন্ট একই হচ্ছে তুমি একটা অ্যাডিনোসিন দিলে ন্যারো রেগুলার ছিল রিজন বলে পেশেন্টটা আনরেসপন্সিভ হলো কোন গাইডলাইন ফলো করবে আনরেসপন্সিভ হয়ে গেছে ট্যাকি দিলে কোনটা ফলো করবো বিএলএস এবিসি করব সারা দিনের পরে ওয়েস্টেজ অফ টাইম আবার আমাকে ওই বিএলএস এর পালস রেসপিরেশন দেখে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্টে তুমি ব্র্যাডি ম্যানেজ করছিলে তুমি ডোপামিন চালিয়ে ক্যাথলারে পাঠাতে ভাবছো তোমার টিম মেম্বার বললো পেশেন্ট আনরেসপন্সিভ কোন অ্যালগরিদম আবার ঢুকবে পালস রেসপিরেশন না থাকলে এগেন কার্ডিয়াক অ্যারেস্ট তাহলে ব্র্যাডি থেকেও তুমি কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারো ট্যাকি থেকেও তুমি কার্ডিয়াক অ্যারেস্টে যেতে পারো বা স্ট্রেট পেশেন্ট এসে অ্যাম্বুলেন্সে করে কার্ডিয়াক অ্যারেস্ট একটা আনরেসপন্সিভ পেশেন্ট তো বিএলএস কে এভাবে ভাববে না যে বিএলএস সিনারিওটা আলাদা বিএলএস তোমার এসিএলএস সিনারিও থেকেও বিএলএস এ কনভার্ট হবে যেমন ট্যাকি অ্যালগরিদম ম্যানেজমেন্ট ইজ লাইক ACLS scenario
Brady algorithm management is my ACLS scenario. Can I ACLS scenario? Pulse Along with that, patient is responsive. So প্রথম initial impression, response and unresponsive. তাহলে সেক্ষেত্রে আমার ACLS এর দুটো ম্যানেজমেন্ট। যে মুহূর্তে patient unresponsive, no pulse, no respiration, which guideline I need to follow? Cardiac arrest. এবার cardiac arrest এ তুমি BLS, shock, medicine এইগুলো অথবা শুধু BLS medicine ম্যানেজ করে কিছুক্ষণ পরে তুমি সেটা 2 মিনিটের মাথায় হতে পারে, 4 মিনিটের মাথায় হতে পারে, 6 মিনিটের মাথায় হতে পারে, 8 মিনিটের মাথায় হতে পারে। যে পেশেন্টের একটা অর্গানাইজ রিডিং পাচ্ছি and I have a palpable pulse. পালস এসে গেছে, রিডিংটা একটা অর্গানাইজ রিডিং হয়ে গেছে। তার মানে কি ফিরে এলো? পেশেন্টের রিডিং সার্কুলেশন ফিরে এসেছে। এতক্ষণ তুমি অপারেশন করছিলে, তাহলে পেশেন্টের যে সার্কুলেশন ফিরে এলো সেটাকে আমরা কি ডিক্লেয়ার করি? ROS, return of spontaneous circulation. So যে মুহূর্তে return of spontaneous circulation হলো, কোন গাইডলাইন ফলো করব? কার্ডিয়াক অ্যারেস্টের পরেরটা কি? পোস্ট কার্ডিয়াক। কেউ পেপার পড়োনি, যাকে দেখে স্যার পেপার দিয়েছে তারাও পড়োনি, সব নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তারাই কোনোদিন পেপার পাসনি, এটাও কিছু হতো না। যারা পেপার পেয়েছে তারাও একটা বলতে পারছে না, তুই পেপার পাসনি তো তুই এমনিও বলতে পারিস না, তোর ক্ষেত্রে সুবিধা প্লাস অ্যাডেড অ্যাডভান্টেজ। তাহলে সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের পরে যখনই পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের পরে যাচ্ছি মানে ইনার পেশেন্টটা ডিসিজড হলো, বাঁচাতেই পারলাম না, তাহলে আলাদা। কিন্তু পেশেন্টটা নর্মাল রিদিম ফিরে এসছে বা অর্গানাইজড রিদিম এসছে, পালপেবল পালস এসে গেছে, তার মানে কি কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রিকভার করলো, পেশেন্ট নিজের সার্কুলেশন শুরু হলো। সো দ্যাট ইজ মাই ROS অ্যালগরিদম, রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন। তো তখন কার্ডিয়াক অ্যারেস্টের পরের অ্যালগরিদম কি? পোস্ট কার্ডিয়াক। তো এখন আমরা সেই দুটো পরপর দেখব, কার্ডিয়াক অ্যারেস্ট অ্যালগরিদম কিভাবে ম্যানেজ করতে হয়, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট। Products are shown for demonstration purposes only. The AHA does not endorse or recommend any specific manufacturer or product. In order to show skills clearly, the healthcare providers in this video do not always use personal protective equipment, such as gloves. The cardiac arrest algorithm is the most important algorithm to know for adult resuscitation. This algorithm outlines the steps for pulseless patients who don't initially respond to BLS interventions, including a first shock from an AED or manual defibrillator. Because many patients with sudden cardiac arrest demonstrate VF at some point in their arrest, it's likely that ACLS providers will frequently follow the left side of the cardiac arrest algorithm, which we'll do here. After assessing the patient, the first and most crucial step is minimally interrupted high-quality CPR. The AHA recommends the use of audio and visual feedback devices to ensure that CPR quality is maintained and optimized during a resuscitation attempt. Treatment then branches into two pathways, one for shockable rhythms, which include VF and pulseless VT, and a pathway for non-shockable rhythms, asystole or PEA. For shockable rhythms, the first step is to deliver a shock as soon as a defibrillator becomes available. The appropriate energy dose is determined by the type of defibrillator, biphasic or monophasic, and the manufacturer's recommendations. After the shock, cardiac arrest কখন বললাম? বলো। Unresponsive, No pulse. respiration, তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করব? BLS শুরু করব। তোমরা তাই দেখিয়েছিল, তাহলে BLS তার তো high quality CPR। কিছু করে আলটিমেটলি তুমি স্টার্ট করছো কি? high quality CPR। হাই কোয়ালিটি CPR আর তুমি
তুমি হসপিটাল সিনারিওতে আছো, তাহলে কি একটা অক্সিজেনের স্টার্ট Start, করতে পারো। oxygen. সো প্রথম পয়েন্টটা দেখিয়েছিল স্টার্ট সিপিআর, Oxygen অক্সিজেন আর আর দ্য পেশেন্ট টু দ্য মনিটর। কেন মনিটর অ্যাসেস না করতে পারলে আমি রিদিম অ্যাসেসমেন্ট করতে করতে পারবো পারবো না। তাহলে কার্ডিয়াক অ্যারেস্টে আমার কটা রিদিম দেখালো? তিনটে চারটে কি চারটে বললো? তিনটে কে বলেছে? ভালোই তো বলেছো, ভয় পেয়ে গেল। যেই বললাম কে চারটে বললো, কে চারটে বলেছে? কালকে তাকে একটা লজেন্স খাওয়াবো, ঠিকঠাক দেখেছে। তাহলে চারটে রিডিম পেলাম, দুটো পেলাম শকেবল রিডিম, দুটো পেলাম নন শকেবল। শকেবল রিডিম কোন দুটো? বিএফটা বলে গেল, আরেকটা কি বলবো? ভিটিআর পিভিটি পোস্ট। পিভিটি বললো বলো তো? বাহ, তোমাকেও একটা লজেন্স দিতে হবে। ও তো বললোই না কে বলেছিল চারটে রিডিম। আমার একটা এই তো আমরা বললাম। নেক্সট কোথায় ছিল তাহলে? তাহলে পিভিটি, পি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট বিকজ ইটস এ পালস। আর ভিএফ মানে দ্যাট ইজ ইউনিভার্সালি দেয়ার ইজ নো পালস। কেন? দেখো ভিএফ টা তুমি কি বলছো, হার্টটা কেমন করছে? কাঁপছে। তো হার্ট যদি প্রপার কন্ট্রাকশন না হলো সিস্টেমে ব্লাড গেল না। তো সিস্টেমে যদি ব্লাডটা না ওঠে পালসটা পাবো কোথায়? ব্লাডই তো উঠছে না, তো তার সেই ব্লাডের থ্রেশহোল্ডটাই তো পাবো না। তো তাহলে কি ভিএফ এ আমি কখনোই বলবো না যে আমি পালস দেখবো, বিকজ দেয়ার ইজ ইউনিভার্সালি দেয়ার ইজ নো পালস। কারণ হার্ট শুধু কাঁপছে, কুইভারিং মুভমেন্ট। কিন্তু ভিটি হচ্ছে মানে কি ফাস্ট মুভমেন্ট, তার মানে একটু তো হার্টটা দপ 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 করছে। তাহলে যখন সিস্টোল সিস্টোল ডায়াস্টোল সিস্টোল ডায়াস্টোল সিস্টোল ডায়াস্টোল হচ্ছে মানে কি ব্লাডটা সিস্টেমে যাচ্ছে, তাহলে চেষ্টা করছে তোলার, তার মানে কিছুটা হলেও পালস জেনারেট করতে পারে। তাই জন্য ভিটি যতবার দেখবো আমরা ততবারই আমাকে পালস চেক করতে হবে। ভিটি চলছে, চেক দ্য পালস। ভিটি চলছে, চেক দ্য পালস। বাট মনিটরে ভিএফ দেখাচ্ছে, পালস দেখবো না। সো কেউ বলবে না যে ভিএফ এ পালস দেখবো, বিকজ পালস জেনারেট করার মতোই কিছু নেই। অনেক সময় আমরা যখন জিজ্ঞেস করি 2 মিনিট পরে কি করবে, সবাই বলবে রিদিম দেখবো, পালস দেখবো। বাট পালসটা তখনই দেখবো যদি রিদিমটা পালস জেনারেট করতে পারে। যদি রিদিমটা পালস জেনারেট করতে না পারে, যেমন তার একটা উদাহরণ হচ্ছে ভিএফ। ভিএফ এ পালস জেনারেট করবে না। আরেকটা রিদিম বলো তো যেখানে পালস জেনারেট করবে না? পিএ তে পালস জেনারেট করবে না। তো পালসের তুমি বলছো কি করে যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তুমি যে পালসটা তো দেখছো তো তাহলে তুমি পালস দেখছো মানে তো জেনারেট করতেও পারে নাও পারে ভেবে যাচ্ছো। আমি বলছি কোন রিদিমে তুমি পালস দেখতে যাবেই না, বিকজ সেখানে পালসটা জেনারেট করবেই না। হার্টটা থেমে গেছে, হার্টটা বন্ধ হয়ে গেছে, তাহলে সেখানে কি পালস জেনারেট করবে? তো হার্ট যখন স্টপ হচ্ছে তাহলে সেখানে আমার হচ্ছে কি পালস জেনারেট করবে? সো যখন স্ট্রেট লাইন হচ্ছে মানে তার মানে পালসের কোনো গল্পই নেই, হার্টটা স্টপ হচ্ছে। অ্যাসিস্টলে আমরা বলি কি যে হার্টটার এবার যখনই ভিএফ হয় না তারপরে দেখবে আস্তে আস্তে হার্ট রেট কমতে কমতে, যারা আইসিইউ করো মাথাতেই আসবে যে এরপরে 30, 40, 30, 20, তারপরে করে 0 দেখিয়ে দিল। তার মানে হার্টটা চেষ্টা করছিল তাও কুইভারিং করতে 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 বন্ধ হয়ে গেল। তো তাহলে যেখানে হার্টটা বন্ধ সেখানে কি পালস দেখতে যাবো আমি? যাবো না, কমন সেন্স। তাহলে কোন দুটোতে পালস দেখছি না? কারণ ওই দুটো সময় আমি কখনোই আমার অ্যাক্টিভিটি যাবে না পালসটা চেক করার জন্য, বিকজ আই নো দেয়ার ইজ ইউনিভার্সালি দেয়ার ইজ নো পালস। ভিএফ অ্যান্ড অ্যাসিস্টেন্স। নাও ভিটি, ভিটিতে আমরা বললাম কি যে পালস জেনারেট করতেও পারে। তাহলে যখনই ভিটি দেখছি আমার নেক্সট মুভমেন্ট কি হবে? পালস। নাও নেক্সট আমি একটা দেখছি যে ওয়ান কাইন্ড অফ অর্গানাইজড রিডিং, সেখানে পি থাকছে, কিউআরএস থাকছে, কোনোটাতে আবার পি থাকছে না, কিউআরএস থাকছে। সো শর্ট অফ অর্গানাইজড রিডিং। তাহলে যদি আমার একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেট হচ্ছে যেটা শর্ট অফ অর্গানাইজড রিডিং, সেটা এএফও হতে পারে, নর্মালও হতে পারে, তাহলে তখন আমাকে কি দেখতে হবে? whether pulse is present কিনা। কারণ আমি একটু আগেই বললাম যে আরওএসি অ্যাচিভের সাইন কি? একটা অর্গানাইজড রিদিম, নাম্বার 2 প্যালপেবল পালস। তো যখনই তুমি মনিটরে দেখছো যে একটা অর্গানাইজড রিদিম জেনারেট করছে, তাহলে তোমাকে কি চেক করতে হবে? পালসটা চেক করতে হবে। এবারে যদি আমি বলি পালস আছে, অর্গানাইজড রিদিম পালস আছে, কি অ্যাচিভ করলাম?
RAC অ্যাচিভ করলাম। ওকে, অর্গানাইজড রিদিম, পালস নেই, কি চলছে? Organized rhythm pulse নেই, তার মানে কি? Machine is generated one kind of electrical activity but machine does not have the pulse. একটু আগে ছেলেটা বললো PA, যেই কোশ্চেন করলো VTVA, তার মানে মাথায় কিচ্ছু নেই একদম। তাহলে that is called PA, pulseless electrical activity. The monitor is generating one kind of electrical activity that might be normal rhythm, that might not be normal rhythm, but machine does not have the pulse. So this rhythm is called pulseless electrical activity. So যখনই তুমি মুখ দিয়ে কথাটা বার করবে যে pulseless electrical activity, তার মানে কি? তার আগে তুমি পালসটা দেখছো, তবেই তোমার ডায়াগনোসিস বেরোচ্ছে। So assess your patient, diagnosis patient, then you need to go for the management. তুমি assess ভুল করলে, diagnosis ভুল করলে, ম্যানেজমেন্ট obviously ভুল করবে। So তাহলে চারটে রিদিমের মধ্যে দুটো রিদিমে আমরা পালস দেখছি, দুটো রিদিমে আমরা পালস দেখছি না। কোন কোন রিদিমে পালস দেখছি না? যাকে জিজ্ঞেস করবো সে বলবে VF আর অ্যাসিস্টল। এক্সিলেন্ট। কোন রিদিমে পালস দেখবো? আবার বসে আবার প্রতিযোগিতা। কোন রিদিমে পালস দেখবো? PVT। তার মানে VT দেখে Pটা তো তুমি চেক করবে, সো PVTটা এরকম ব্ল্যাঙ্ক বলছো কেন? যদি VT দেখি তাহলেই পালস চেক করব, তারপরে তুমি ডায়াগনোসিস করবে PVT। তো তুমি অ্যাসেসমেন্টেই বলে দিচ্ছ PVT, ডায়াগনোসিসে গেলেই না। তো অ্যাসেস তো তোমাকে করতে হবে। সো মনিটরে তুমি দেখছো VT চলছে, লার্জ কমপ্লেক্স, হোয়াইট কমপ্লেক্স, তোমাকে কি চেক করতে হবে? পালস চেক করতে হবে। তখনই তুমি ডায়াগনোসিস কি বলবে? যদি পালস না থাকে PVT, যদি পালস থাকে তাহলে VT, আর পালসফুল VT তো আর কিছু না, VT। কিন্তু যদি পালসলেস VT হয় তাহলে PVT। সো ডায়াগনোসিস ইজ ইওর পোরশন, অ্যাসেসমেন্ট ইজ ইওর পোরশন। তাহলে তুমি সেটা দেখে। আর কোন রিদিম আমি বললাম যে পালস থাকতে পারে? যদি আবার PA, যদি অর্গানাইজড রিদিম পাচ্ছি, এটা VTও না, এটা VFও না, এটা অ্যাসিস্টলও নয়। মনিটরের দিকে তাকিয়ে আমি প্রথম তিনটে রিদিমকে অবসার্ভ করলাম। VT না, VT না, VF না, অ্যাসিস্টল না। তাহলে রিদিমটা কি রকম? একটা অর্গানাইজ, মানে যেখানে আমার মনে হচ্ছে Pটাও আছে, QRSও আছে, একটা রিদিম একটা জেনারেট করছে। তার মানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকেই তো আমরা ECG বলি। সো একটা অর্গানাইজ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসছে, কিন্তু তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কি চেক করতে হবে? পালসটা চেক করতে হবে। পালস যদি থাকে কি বলবো? কি অ্যাচিভ করলাম? নো ওয়ান প্রবলেম। কি অ্যাচিভ করলাম? পালস এসে গেছে, একটা অর্গানাইজড রিদিমও পাচ্ছি। তাহলে সেটা ভালো না খারাপ? ভালো। তাহলে কি অ্যাচিভ করেছি আমি? রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন। এতক্ষণ পেশেন্টের নিজের সার্কুলেশন ছিল না, এখন সেটা ব্যাক করে এসেছে। তার সাইন কি? হোয়াট ইজ দ্য সাইন অফ রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন? নাম্বার 1 অর্গানাইজড রিদিম, নাম্বার 2 পালপেবল পালস। দুটো পেলাম, ROAC। এখানেই যদি বলে দিই পালস নেই কিন্তু অর্গানাইজড রিদিম, হোয়াট ইজ মাই ডায়াগনোসিস? পালসটা নেই, পালস পাচ্ছি না, কিন্তু মনিটরে একটা অর্গানাইজড রিদিম। So that is called PA. তাহলে ব্লাইন্ড হয়ে বলবে না PA কি? অ্যাসেসমেন্ট ইজ ইওর পোরশন। তুমি আগে অ্যাসেস করবে প্রপারলি, দেন ইউ নিড টু ডায়াগনোজ, then you need to treat your patient. So every point of time assess, diagnose, treat. Assess, diagnose, treat. তুমি করে বলবে না PA। PAটা তখনই বলতে পারবে যখন তুমি পালসটা চেক করবে। এই পালসটা চেক করার পরে তুমি বলতে পারবে পালস আছে কি নেই। মনিটরে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে PA, তার মানে হলো কিছু হলো না, কারণ তুমি পালসটাই দেখলে না। মনিটরে একটা VT দেখাচ্ছে, তুমি বলছো PVT, কিছু মানে হলো? তাহলে তো Pটা বলছো কি দেখে, পালসটা চেক করবে তো। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট, যে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যেন ঠিক থাকে, তারপরে আমি ডায়াগনোসিসে লাইন আপ করবো। দুম করে ডায়াগনোসিস করলে অবভিয়াসলি সেটা ভুল ম্যানেজমেন্ট হবে। তাহলে এখানে চারটে রিদিমটা বুঝে গেলে দেখবে মানে ম্যানেজমেন্টটা করতে সুবিধা হয়। সো শকেবল রিদিম কোন দুটো পেলাম? কোনখানে শক দেবো? যখন হাতটা বেশি লাফালাফি করছে, সোজা কথা বলেছিলাম, বাচ্চারা যখন লাফালাফি করে তাহলে কুইভারিং করছে অথবা ফাস্ট করছে, তখন কি করতে হবে? শক দিতে হবে। তাহলে
তাহলে PVT and VL is my which reading? Shockable reading. এবার এই যে দেখো খুব সোজা ভাবে গাইডলাইন বানিয়েছে, যখনই শক দিলে যেই শক বললে আই এম গোইং টু ডেলিভার শক 3 2 1 শকিং শক ডেলিভার হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি কতক্ষণ সিপিআর করব? 2 মিনিট। নেক্সট 2 মিনিটে কটা সাইকেল হবে? 5 সাইকেল। 5টা সাইকেল করব এবং এই 2 মিনিটে আমাকে দেখে নিতে হবে যে এইচএ ওয়াইজ অ্যাজ পার অ্যালগরিদম ওয়াইজ কি কোনো মেডিসিন আছে না নেই। That's all, as simple as that. তাহলে প্রথম শকের পর আমরা কোনো মেডিসিন দিই না, সে সময় আমরা খালি কি চেক করি, whether my IV line is there or not. If IV line is there, I need to check the patency. অনেক সময় 4 দিনের পেশেন্ট ভর্তি ছিল, নিউমোনিয়া, একটা অ্যারেস্ট হয়েছে, বলে হয়তো ম্যাম IV লাইন তো আছেই, বা সেটা হয়তো ব্লক হয়ে আছে। সো তাই জন্য টাইম বড় করে যাওয়ার জন্য বলে দিচ্ছে ফার্স্ট শকের পরে 2 মিনিট সিপিআর অ্যান্ড চেক ফর দ্য IV লাইন। না থাকলে করো, থাকলে পেটেন্সি চেক করো। কারণ কি সেকেন্ড শকের পরেই 4 মিনিটের মাথায় ফার্স্ট ড্রাগ অফ চয়েস কি ইনজেকশন অ্যান্টিবায়োটিক বলবে না, বিকজ ইটস এ ব্র্যান্ড নেম। সো আমরা কোনো ব্র্যান্ডের অ্যাড দিচ্ছি না। এপিনেফ্রিন জেনারিক নেম, অলওয়েজ ইউজ দ্য জেনারিক নেম। হোয়াট ইজ দ্য ডোজ? 1 mg per একটাই ডোজ 1 mg বলে। এপিনেফ্রিন আমরা কত মিনিট অন্তরে শিফট করতে পারি? 2 এটা অ্যাট্রোপিনও করেছিলাম, কিন্তু আমার 3 আর 5 এর মাঝখানে কি 4 মিনিট। আমরা কত মিনিট ছাড়া ছাড়া অ্যাসেস করি? একটু আগেই তোমরা বললে 2 মিনিট। তাহলে কত মিনিট পর পর এপিনেফ্রিন আসবে? 4 মিনিট। তাহলে সেকেন্ড শকের পরে এপিনেফ্রিন, ফোর্থ শকের পরে এপিনেফ্রিন, সিক্স শকের পরে এইট শকের পরে এপিনেফ্রিন। তাহলে 4 মিনিট ছাড়া ছাড়া আমি এপিনেফ্রিন দেব। তাহলে এবার এটা সিম্পল করে দেব এপিনেফ্রিনটা কখন পাবে। এবার থার্ড শকের পরে একটা মেডিসিন কি ইন্ট্রোডিউস করিয়েছে কি 3 নম্বর শকের পরে কি মেডিসিন দিই? অ্যামিওডারল। কেন 3 নম্বর শকের পরে অ্যামিওডারল দেওয়া হচ্ছে? Because amiodarone is the first of all আগে amiodarone কি ছিল? ড্রাগ অফ চয়েস ফর অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া। আমরা এএফ হলে দেখবে সবাই amiodarone দিত, করোন দিত না, লোডিং ডোজ দিত, 24 ঘন্টার ডোজ দিত। কিন্তু এখন ড্রাগ অফ চয়েস হচ্ছে amiodarone ফর ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। আর সেখানেও কখন আমরা amiodarone দিই? when refractory VTVF। রিফ্র্যাক্টরি কথাটার মানে কি? বারবার আসছে। তাহলে প্রথম শকটা কেন দিলাম? ইদার ভিটি এসছিল, পালসলেস ভিটি বা ভিএফ এসছিল। সেকেন্ড শকটা কখন কেন দিলাম? ইদার পিভিটি এসছিল অর ভিএফ এসছিল। তাহলে দুটো হয়ে গেল। থার্ড শকটা কেন দিচ্ছি? আবারও এই পালসলেস ভিটি বা ভিএফ এসছে। তাহলে এই যে বারবার ভিটি ভিএফ আসছে, তাই জন্যই থার্ড শকের পরে ড্রাগ অফ চয়েস কি ইনজেকশন অ্যামিওডারল। হোয়াট ইজ দ্য ডোজ? 300 mg IV bolus followed by flash। তাহলে এটা হয়ে গেল। ফোর্থ শকের পরে তো আবার এপিনেফ্রিন। ফিফথ শকের পরে এবার আরেকটা কি দিতে পারি? সেকেন্ড ডোজ কত হচ্ছে? 150। সিক্স শকের পরে সিপিআর 2 মিনিট করছি, কি মেডিসিন দিতে পারি? আবার এপিনেফ্রিন 4 মিনিট। সেভেন শকের পরে কি মেডিসিন দেব? কেন ভাই অ্যামিওডারলের কটা ডোজ? তিনটে। এখানে আর কোনো ডোজ নেই। হ্যাঁ, কোনো মেডিসিনের ডোজ আসতে পারে। কি আসতে পারে? যদি আমরা ওই 5H5T থেকে কিছু পাই। যেমন ধরো তুমি থার্ড শকের পরে 5H5T রুল আউট করতে শুরু করেছিলে, একজন এপিজি করেছে, পরে টিম লিডারকে বলছে যে নাও দ্য পটাশিয়াম ইজ 2.4। তাহলে তুমি নিশ্চয়ই একটা কেসিএল এর প্ল্যান করবে। তাহলে হয়তো আমি কিন্তু 7 শকের পরে তোমার একটা কেসিএল পেয়েছে, কেন কি ওই সময় আমি ডায়াগনোসিসটা করেছি যে হাইপোক্যালিমিয়া। সো তাহলে 6 নম্বর শকের পর থেকে অল্টারনেট সাইকেলে এপিনেফ্রিন আর অল্টারনেট সাইকেলে ট্রিট দ্য রিভার্সেবল কজ। আর কোনো কিছু নেই। সেটা কার ক্ষেত্রে? যদি শকেবলের গাইডলাইন আমি ফলো করি। নন শকেবল রিডিম আমার কি? কারণ দেখো পিএ মানে কি? একটা অর্গানাইজড রিডিম পাচ্ছি, তার মানে কিছু একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলছে, হাতটা বন্ধ নেই, আর তার সাথে সাথে কি অ্যাসিস্ট করলে হাতটা বন্ধই আছে। তাহলে যে বন্ধ তাকে আর শক দিয়ে কি বন্ধ করব? তার মানে এটা কি হয়ে গেল? নন শকেবল রিডিম। সো নন শকেবল কথাটা যেই মুখ থেকে ডায়াগনোসিস করলাম মানে কি শকটা সরে গেল। তাহলে পড়ে গেল কি? সিপিআর এন্ড মেডিসিন। তাহলে আমি এখানে কি করব? হাই কোয়ালিটি সিপিআর প্রত্যেক 2 মিনিটে, আর তার সাথে দেখতে হবে মেডিসিন। এবং আমি একটু আগেই বললাম কি যে অ্যামিওডারল ইজ এ ড্রাগ অফ চয়েস ফর, কথাটা কি বললাম? রিফ্র্যাক্টরি ভিটিভিএফ। এদিকে কি চলছে?
অ্যাসিস্টল নট বিএ তো বিটিভিএস এর গল্প তো নেই তার মানে কেউ বলবে না নন শকে গেলে অ্যামিউডোরাম দেবে কারণ অ্যামিউডোরামের তো কাজই নেই এখানে তাহলে এখানে একটাই মেডিসিন শুধু মানে সোজা গাইডলাইন নন শকেবল রিদম মানে CPR and epinephrine every 3 to 5 মানে 4 minute interval and you need to see the reversible causes তার মধ্যে ধরো তুমি পেয়েছো বাইকাপ হচ্ছে কম আছে অ্যাসিডোসিস আছে তাহলে বাইকাপ দেবে তাহলে সেগুলো অ্যাড অন হবে বাট আদারওয়াইজ একটাই মেডিসিন এপিনেফ্রিন আর শকেবল রিদমে দুটো মেডিসিন Immediately resume CPR, beginning with chest compressions. If there are available rescuers, IV or IO access should be established. After 2 minutes, conduct a rhythm check. For persistent VF or pulseless VT, give another shock and resume CPR immediately. When IV or IO access is available, give 1 milligram of epinephrine during CPR after the second shock has been delivered. Repeat epinephrine administration every 3 to 5 minutes, or every 4 minutes as a mid-range, which corresponds to every other rhythm check. During resuscitation, epinephrine acts as a vasoconstrictor, which increases cerebral and coronary blood flow. Epinephrine does this by increasing mean arterial pressure and aortic diastolic pressure, which improves perfusion pressure to the brain and heart. After 2 minutes of CPR, conduct a rhythm check, being careful to minimize interruptions in chest compressions. If a rhythm check reveals a shockable rhythm, deliver another shock. Resume CPR, beginning with chest compressions, for 2 minutes immediately after the shock. At this point, you may consider giving amiodarone or lidocaine, antiarrhythmic agents that have been clinically demonstrated to improve the rate of ROSC and hospital admission in adults with refractory VF or pulseless VT. Amiodarone is a complex drug that affects sodium, potassium, and calcium channels. It has alpha adrenergic and beta adrenergic blocking properties, and it also blocks the action of hormones that speed up the heart rate. The overall effect is to slow the heart. Additionally, it lowers the defibrillation threshold, making defibrillation more effective at lower energy settings. Lidocaine depresses the automaticity of Purkinje fibers, raising the stimulation threshold in the ventricular muscle fibers, which makes the ventricles less likely to fibrillate. After administering amiodarone or lidocaine, check for a shockable rhythm at the 2-minute mark. If one is present, return to step 5 and work through the sequence again until ROSC is achieved, at which point you'll move on to the post-cardiac arrest care algorithm. If you are unable to achieve ROSC in a reasonable amount of time, consider the appropriateness of continuing resuscitation efforts. If you encounter non-shockable rhythms at step 4 or 6 and there are no signs of ROSC, go to step 10 or 11 on the asystole PEA pathway. The asystole PEA pathway is the option when the patient has a non-shockable rhythm after initial CPR. Give 1 milligram of epinephrine without interrupting CPR, repeated every 3 to 5 minutes, or every 4 minutes as mid-range, which corresponds to every other rhythm check. If the rhythm after step 10 is shockable, go to step 5 or 7. If the rhythm is non-shockable, continue CPR for 2 more minutes and attempt to treat reversible causes if these have been determined. If there are no signs of ROSC, repeat steps 10 and 11. If ROSC is established, move on to post-cardiac arrest care algorithm. The cardiac arrest circular algorithm is another way of displaying the cardiac arrest algorithm. It summarizes the recommended sequence of actions after a cardiac arrest. It makes the point that not only is high-quality CPR performed continuously, but also CPR quality is monitored consistently.
শক, দেন সিপিআর, দেন দেখতে পাবো যে এই টাইমে কি মেডিসিন আছে। সো ফার্স্ট শকের পরে কোনো মেডিসিন নয়, শুধু চেক ফর দ্য আইভি আছে। সেকেন্ড শক যদি দিতে হয় তাহলে শক দেবো, 2 মিনিট সিপিআর করব, তারপরে কোন মেডিসিনটা দেবো, ইনজেকশন ওরাল দিচ্ছি না, ঠিক আছে। ডোজ কত, 1 আর এই সময় আমাকে একটু দেখে নিতে হবে যে আমি অ্যাডভান্স এয়ারওয়ে করতে পারবো কি পারবো না। তাই জন্য এই কথাটা বলেছে কনসিডার অ্যাডভান্স এয়ারওয়ে। ইফ এক্সপার্ট ইন্টেন্সিভিস্ট ইজ দেয়ার, সো শি অর হি ক্যান ডু উইদিন 10 সেকেন্ড, অ্যাকসেপ্টেড। কিন্তু 10 সেকেন্ডের বেশি ইনস্টিটিউট করানোর জন্য সময় নেব না। কেন কাকে হ্যাম্পার করছি, হাই কোয়ালিটি সিপিআরকে। তারপরে 2 মিনিট হয়ে গেল, কি অ্যাসেস করব, আবার রিদম অ্যাসেস করব। রিদম যদি শকের হয় তাহলে আবার শক দেব, শকের পর ইমিডিয়েটলি হাই কোয়ালিটি সিপিআর। এবার থার্ড শকের পরে কি মেডিসিন দিতে হবে, ইনজেকশন অ্যামিউটেরন। ডোজ কত, 300 শক দিয়ে দিলাম, দুটো মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করে নিলাম, তাতেও পেশেন্ট রিভার্ট ব্যাক করেনি, মানে আমাকে কি চিন্তা করতে হবে, why the patient land up with cardiac arrest. So what are the reversible causes, সেগুলো আমি ফাইন্ড আউট করতে শুরু করব। তাহলে সেগুলো চেক করতে করতে কিছু যদি পাই তারপরের ম্যানেজমেন্টটা পরে করব। নেক্সট 4 নম্বর, আবারও যদি 2 মিনিট পরে দেখি যে পেশেন্ট আবারও শকেবল রিদিমে আছে, রিদিম অ্যানালিসিস করে, তাহলে কি করব, আবারও শক, শকের পরে ইমিডিয়েটলি হাই কোয়ালিটি সিপিআর। এবার ফোর্থ শকের পরে কি মেডিসিন, কার সময় এসেছে, এপিনেফ্রিন, এগেইন রিপিট ইনজেকশন এপিনেফ্রিন। আবার যদি 2 মিনিট পরে শকেবল রিদিম হয় তাহলে আবার কি করব, আবার শক দেব, তারপর আবার সিপিআর, হাই কোয়ালিটি সিপিআর। এবার হেমেট্রন, সেকেন্ড আর তার মধ্যে যদি রিভার্সেবল কজের কিছু ফাইন্ড আউট করলাম তার ম্যানেজমেন্ট করলাম। নেক্সট আবার 2 মিনিট পর অ্যাসেসমেন্টে কি করব, আবার দেখব রিদিম শকেবল না নন শকেবল। শকেবল রিদিম হলে শক, সিপিআর, হাই কোয়ালিটি সিপিআর, এপিনেফ্রিন, আবার কোন মেডিসিনের টাইম চলে এসেছে, এপিনেফ্রিন। তারপরে যদি আবার 2 মিনিট পর দেখি যে শকেবল রিদিম, আবার শক দেব, শকের পর ইমিডিয়েটলি সিপিআর, হাই কোয়ালিটি সিপিআর। এবং এখানে এপিনেফ্রিন শেষ হয়ে গেছে, থাকতে পারে যদি 5H5T থেকে কিছু পাওয়া ABG যায়। থেকে আছে। আবার যদি 2 মিনিট পরে অ্যাসেস করে দেখি শকেবল রিদিম, তাহলে শক দেব, সিপিআর, কোন মেডিসিনের টাইম এসে গেছে, এপিনেফ্রিন। ম্যাক্স টু ম্যাক্স কত এপিনেফ্রিন দিতে পারি, ম্যাক্সিমাম 15 mg ঠিক আছে। সো তাই জন্য অল্টারনেট দেখবে ক্রাশ টলি, মানে ক্রাশ টলি আছে, ক্রাশ টলিতে দেখবে বেশি মেডিসিন কোনটা থাকে, এই এপিনেফ্রিন। 20টা 22টা এরকম একটা চেকলিস্ট রাখা হয়, কেন কি তুমি তো ম্যাক্সিমাম 13 to 15 mg দিতে পারো। বাকি সব মেডিসিন দেখবে 3টে 4টে 5টা এগুলোর মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু এপিনেফ্রিন আর অ্যাট্রোপিনটা, যদি এখন অ্যাট্রোপিনের কোনো রোল নেই তাও দেখি সবাই 10-12টা করে অ্যাট্রোপিন রেখে দিয়েছে, কারণ 3টে কি 5টা রাখলেই হবে অ্যাট্রোপিন। কিন্তু এপিনেফ্রিনটা মিনিমাম তোমাকে 15 থেকে 20টা রাখতে হবে, বিকজ তুমি তো ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আসছে, ঠিক আছে। আর যদি নন শকেবল রিদিম হয় তাহলে তো শক নেই, তাহলে সিপিআর আর মেডিসিন, সেখানে একটাই মেডিসিন এপিনেফ্রিন, অল্টারনেট সাইকেল। এবং সেখানে যদি সেকেন্ড সাইকেলে যদি দেখি যে 5H5T কিছু পাচ্ছি, তাহলে সেটাকে আমার ট্রিট করতে হবে। তো ওখানে যেহেতু শকের কথাটা আর আসছে না, সিপিআর মেডিসিন, শকেবল রিদিম মানে শক, সিপিআর মেডিসিন, এটাই আমার সিম্পল গাইডলাইন। নাও তোমাদের এবার সবার একটা কোশ্চেন আসতে পারে, কতক্ষণ পড়বো এটা, সবার একই কথা, শকটা কত হাই, কত 202 বাইফেজিক হলে 200, মানে বাড়াতে 200 হলে স্টপ, বলছি শকটা বাড়াতে 200 হলে স্টপ, বাড়াতে না, কার্ডিয়াক অ্যারেস্টে ধীরে ধীরে বা একবারে পুরো 200 কতবার যায় ম্যাম, এটা আসছি। আমি বললাম না এখনই সবার কোশ্চেন হবে যে এটা যদি লস অ্যাচিভ না করে, সাপোজ 8 মিনিটে লস অ্যাচিভ করেছে, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাব, 10 মিনিটে লস অ্যাচিভ করেছে পোস্ট কার্ডিয়াকে, কিন্তু এবার অনেকে বলতে পারে যে তারপরও হচ্ছে না, সব দিয়েছে যদি 2 মিনিট
ছাড়া ছাড়া সিপিআর করছি বা শক দিচ্ছি না, সিপিআর করছি, মেডিসিন দিচ্ছি। সো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে কতক্ষণে আমরা স্টপ করবো। লাস্টের একটা লাইন দেখিয়েছে যে কনসিডার দ্য এফেক্টিভনেস অফ সিপিআর অর শক। তাহলে এটাতে ডিপেন্ড করছে কনসিডারটা কার সাথে করব, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট সেকেন্ডারি কোমরবিডিটি। যে যদি দেখি যে একটা 60 বছর বা 70 বছর তার সাথে একটা প্রেগন্যান্সি আছে, তাহলে আমি 20 মিনিট পরে বন্ধ করতে পারি। যদি দেখি একটা সিআরএফ পেশেন্ট 75 বছর, বিকজ পেশেন্টের ক্রাইটেরিয়া বলছে যে এর অনেক কোমরবিডিটি আছে, কিন্তু এখন যদি একটা 22 বছর হয়, 18 বছর হয়, সো এখানে কোনো 20 মিনিটের কোনো গল্প নেই। আমি 1 ঘন্টাও ট্রাই করতে পারি, সেটা টিমের ডিসিশন কতক্ষণ করবো। তাহলে এই যে 20 মিনিটস অফ ভিগোরাস অ্যাটেম্পটা, এটা কিন্তু হাইপোথেটিক্যাল। আর দুটো ক্রাইটেরিয়া বলছে যদি কোনো সাইন অফ ডেথ দেখতে পেলাম, হয়তো তুমি রাইগর মর্টিসটা পেলে না কিন্তু সাইন অফ অ্যালগর মর্টিস পেয়ে গেছো, তাহলে তুমি সেখানে স্টপ করতে পারো। অথবা যখন সিপিআর চলছে, যদি বাইরে পেশেন্ট রিলেটিভ থাকে, তাদের সাথে কমিউনিকেট করলে সে যদি বলে যে না আমি একটা কমফোর্ট কেয়ার কনসেন্ট দিচ্ছি, কারণ ডিএনআর আমরা এখন আর বলি না, বিকজ ডিএনআর ইন্ডিয়াতে নেই, কমফোর্ট কেয়ার যে না বাবাকে আর বেশি করতে হবে না, কিছু বন্ধ করবো, তাহলে সেরকম যদি কিছু একটা কনসেন্ট পেলাম তাহলে আমি স্টপ করব। তাহলে এই 3টে ক্রাইটেরিয়া যেখানে আমি বন্ধ করবো। একটা বললাম সাইন অফ ডেথ কিছু অ্যাচিভ করছে, নাম্বার 2 কোনো একটা কনসেন্ট পেয়ে যাচ্ছি কমফোর্ট কেয়ারে, আর একটা বললাম যে ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট সেকেন্ডারি কোমরবিডিটি along with the team decision, যে টিম লিডার বা টিম ডিসাইড করলো যে না এই পেশেন্টের এমনি ম্যালিগন্যান্সি, তারপরে এতটা এজ ফ্যাক্টর, তো একে আমরা 20 মিনিটের মধ্যে বন্ধ করতে পারি। বাট আদারওয়াইজ 20 কেন 1 ঘন্টাও আমি এই সাইকেলটা চালাতে পারি। বুঝা গেল? এবার যদি পেশেন্ট লস অ্যাচিভ করে, সেটা 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, আমরা কোন গাইডলাইন ফলো করবো? পোস্ট কার্ডিও পোস্ট। Post cardiac arrest কিন্তু আবার সেই প্রাইমারি সার্ভিস খুব সহজ। Products are shown for demonstration purposes only. The AHA does not endorse or recommend any specific manufacturer of the product. In order to show skills clearly, the healthcare providers in this video do not always use personal protective equipment, such as gloves. The adult immediate post-cardiac arrest care algorithm begins with ROSC. The first action is to ensure an adequate airway and support breathing immediately after ROSC. Use the lowest inspired oxygen concentration that will maintain arterial oxyhemoglobin saturation between 92 and 98%. An unconscious or unresponsive patient will require an advanced airway for mechanical support of breathing if one is not already in place. Use continuous waveform capnography to confirm and monitor correct placement of the ET tube. Avoid ventilating the patient too quickly or with too much volume. Provide one ventilation every 6 seconds. Next, treat hypotension when systolic blood pressure is less than 90. When an IV is established, hypotension may be treated with an IV fluid bolus or various drug options. A hypertensive patient should be given a fluid bolus of normal saline or lactated creamers. Crystalloids, vasopressors such as epinephrine or norepinephrine, or an inotrope may be used. At this stage, consider treating any reversible causes that might have precipitated the cardiac arrest but persist after ROSC. Obtain a 12-lead ECG as soon as possible to identify early those patients with STEMI or ECG evidence of the need for percutaneous pulmonary intervention. For patients with ECG evidence of STEMI or a high suspicion of AMI, attempt coronary reperfusion. ECG monitoring should continue after ROSC, during transport, and throughout ICU care until deemed clinically unnecessary. If the patient does not have a STEMI and is hemodynamically unstable,
Consider coronary perfusion or mechanical circulatory support. Next, examine the patient's ability to follow verbal commands. If the patient fails to follow commands, the healthcare team should consider implementing targeted temperature management protocols and obtain CT scan, EEG monitoring, and other critical care management protocols. After coronary reperfusion interventions, or in cases where the post-cardiac arrest patient has no ECG evidence or suspicion of MI, the healthcare team should attempt to determine etiology, obtain CT imaging considering pulmonary embolism, obtain laboratory analysis, and consider a drug screen. In addition, conduct an echocardiogram and transfer the patient to an intensive care unit. For additional information on each of the steps in the algorithms presented here, please consult the ACLS provider manual. পাচ্ছে কিছু দেখিনি, চোখ ধাঁধিয়ে গেছে। চোখ যেখানে আমরা বলেছিলাম সেকেন্ড শকের পরে ইনকিউবেট করতেও পারো নাও পারো, তাহলে এখন পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে এসে আমি এয়ারওয়ে কন্ডিশন কি পেতে পারি বলো? ইনকিউবেশন থাকতেও পারে না। সো যদি ইনকিউবেশন থাকে তাহলে এয়ারওয়ে প্রেগন্যান্সি মেইনটেইন করছে কি দেখে বলবো? সাজেশন যদি তুমি ইটিসিউটা দেরি করে ভাবছে, অলরেডি বলা হয়ে গেছে যে যদি ইটিটিউব থাকে তাহলে তুমি কি দিয়ে করবে। তাহলে ইটিসিউ2 দিয়ে আমরা চেক করব। ইটিসিউ2 কত মেইনটেইন করবে এবার পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে? 35 টু 45। যদি ইটিসিউ2 করতে না পারো তাহলে আবার পেটেন্সি দেখার জন্য চেস্ট হাসকাল করবে, এয়ার এন্ট্রি দেখবে, চেক এক্সরে করবে সেগুলো। তারপরে হচ্ছে যদি আমার ইনকিউবেশন না থাকে তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু ডু দ্য ইনকিউবেশন। কারণ এখন তার কম্প্রেশন নেই, 10 সেকেন্ডের কেউ আমাকে দুটো দিচ্ছে না যে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি। সো একটা ইন্টেনসিভিস্টকে দেখো, ধরো তোমরা 4 জন ছিলে টিমে, যে কেউই ইনকিউবেশন তখন হয়তো জানো না, তাহলে এই সময় একটা ইন্টেনসিভিস্টকে ডাকলাম বা অ্যানাস্থেটিস্টকে ডাকলাম যে ভালো করে একটা ইনকিউবেট করে দেওয়ার জন্য। যদি করতে পারলাম ক্যাপনোগ্রাফি যদি থাকে অ্যাটাচ করব। এবং পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে যদি দেখি আগে থেকে ইনকিউবেট ছিল কিন্তু ক্যাপনোগ্রাফি মেইনটেইন করছে না, হয়তো 18 পাচ্ছি 17 পাচ্ছি, তার মানে আমার কি ভাবতে হবে? টিউবের পজিশন, ভেরি গুড, বলো টিউবের পজিশন কি? টিউবের পজিশন শুধু পজিশন না, যেটা আমরা বলি একটু ডোপ সাইন, যে ডিসপ্লেসমেন্ট আছে কিনা, অবস্ট্রাকশন আছে কিনা, নিউমোথোরাক্স। কারণ তুমি বেশি বেশি করে কম্প্রেশন দিতে গিয়ে রিফ্র্যাকচার করলে একটা রিবস গিয়ে লাংসে পুরাকে পাঞ্চার করে দিল। সো নিউমোথোরাক্স ডেভেলপ করেছে কিনা, আর কি হতে পারে? ইকুইপমেন্ট ফেলিওর। তাহলে ওইগুলোকে চিন্তা করে আমি যা থাকবে, কারণ ডিসপ্লেস হলে আবার প্লেসমেন্ট করব, অবস্ট্রাকশন থাকলে সাকশন করব, নিউমোথোরাক্স থাকলে নিডল ডিকম্প্রেশন করব, আর ইকুইপমেন্ট ফেলিওর হলে আবার ইকুইপমেন্ট চেঞ্জ করে অন্য ইকুইপমেন্ট দেব। বাট আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে কেন এয়ারওয়েটা ডেফিনেটিভ এয়ারওয়ে থাকা সত্ত্বেও এয়ারওয়ে কেন মেনটেন করছে না, ঠিক আছে? আর যদি ডেফিনেটিভ এয়ারওয়ে না থাকে তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু ডু দ্য ডেফিনেটিভ এয়ারওয়ে। এয়ারওয়ে পরে কি ম্যানেজ করব? ব্রিদিং। সো এয়ারওয়ে পরে কি সারাদিন ধরে ব্যাক মাস করবে? পেশেন্টকে কিসে দেবে? ভেন্টিলেশনে দেবে। সো ভেন্টিলেশনে দেওয়ার জন্য আমাদের কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তুমি কি মোডে দেবে, কত কি প্যারামিটার রাখবে, বাট এইচ ইজ অনলি কনসার্ন অ্যাবাউট দ্য স্যাচুরেশন অ্যান্ড দ্য রেসপিরেটরি রেট। সো স্যাচুরেশন কত মেইনটেইন করলে তুমি হ্যাপি হবে? এটাতে 90। তারপরে তুমি যদি দেখো যে 50% FiO2 তে স্যাচুরেশন মেইনটেইন করছে তাহলে ভালো, তাহলে আর বাড়ানোর দরকার নেই। যার ধরো 50% এ 92 মেইনটেইন করছে না, তাকে আমি 60% FiO2 করতে পারি। সো FiO2 কত রাখবে ডিপেন্ডিং আপন দ্য স্যাচুরেশন। তাতে যদি মেইনটেইন করে তাহলে অল্পতেও তুমি রাখতে পারো। আরেকটা বলছি কি, স্টার্ট দ্য রেসপিরেটরি রেট উইথ 10 breath per
আর আবারও বলছি ওরা সারাদিন এটা নিয়ে রিসার্চ করছে। তো ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি যে যেই পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে গেল সঙ্গে সঙ্গে আয়ো রেশিও বাড়িয়ে দিল, পিপ বাড়িয়ে দিল। অনেক ডাক্তারও আমাদের অনেকের সময় বলে এআরডিএস প্যাথোলজি আছে, লাং প্যাথোলজি আছে, বাট তুমি সেগুলো অবশ্যই কনসিডার করবে, বাট কখন করবে? কিছুটা সময়ের পর। সো তাই জন্য এই যে বলছে স্টার্ট উইথ দ্য 10 ব্রিথ পার মিনিট, বলছে না কিন্তু যে ওটাই কন্টিনিউ করো, বিকজ তুমি যদি হাইপার ভেন্টিলেট করো কি হবে আবার আবার কমে যাবে। তুমি এত খাটাখাটনি করে কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজ করে পেশেন্টটাকে বাঁচিয়ে আনলে আবার তুমি একটা এমন ভেন্টিলেশন ম্যানেজমেন্ট করে পেশেন্টটা 4 ঘন্টার মধ্যে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। সো তাই জন্য ইনিশিয়াল ব্রিদিং রেট কিন্তু স্টার্ট উইথ দ্য 10 ব্রিথ পার মিনিট। তারপরে তুমি বাকি প্যাথোলজি, সেকেন্ডারি হিস্ট্রি সব কনসিডার করো, বাট একটু পরে, ঠিক আছে? নেক্সট এবি ম্যানেজ হয়ে গেল। তারপরে কি সার্কুলেশনের মধ্যে তো তুমি হার্ট রেট আর অর্গানাইজ রিদিম কাছাকাছি দেখেছিলে বলেই তো ডিক্লেয়ার করেছিলে আরও এসি। তাহলে এখানে সার্কুলেশনের ইম্পর্টেন্ট আরেকটা প্যারামিটার কি বাকি হলো? ব্লাড প্রেশার। সো সিস্টোলিক বিপি কত রাখতে বলছে? 90 নিচে থাকলে কিছু কাজ করতে হবে। তাহলে কি কাজ করব? ফ্লুইড বোলাস দেব। যেমন 2000 আমি সবসময় 15 আর 20টাকে কম্পেয়ার করি, কেন কি যাতে আগের গাইডলাইন থেকে কি কি চেঞ্জ হচ্ছে। 15 এ ছিল কি 1 to 2 লিটার ফ্লুইড দেব, কিন্তু এখানে বলছে যে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নেই যে 1 থেকে 2 লিটারই দিতে হবে। তুমি 2.5ও দিতে পারো ডিপেন্ডিং আপন দ্য ইউরিন আউটপুট অ্যান্ড দ্য পেশেন্ট বিপি স্ট্যাটাস। আর তারপরেও যদি বিপি না ওঠে দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ভেসোপ্রেসার। কেউ নরাড দেবো, এপিনেফ্রিন দেবো এরকম বলবে না, কেন কি ভেসোপ্রেসারের মধ্যে কোনটা চুজ করবে এগেন অ্যাজ পার দ্য সেকেন্ডারি কোমরবিডিটি অফ দ্য পেশেন্ট। তাহলে সেক্ষেত্রে তুমি একটা ভেসোপ্রেসার চালাতে পারো। বিপিটা যে মেনটেন করছে 90 এর উপরে হ্যাপি। তাহলে এরপরে তোমাকে কি করতে হবে? আবারও সেই 5H5T-টা দেখতে বলছে। কেন বলছে? কার্ডিয়াক অ্যারেস্টেও 5H5T দেখতে, আবার পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টেও 5H5T দেখতে। কি রেশনাল হতে পারে? ওখানেও একবার দেখতে বলছে, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টও দেখতে বলছে। তো কি মাথায় আসতে পারে, কি রেশনাল হতে পারে? একটা রেশনাল খুব সিম্পলি তোমরা বলতে পারো যে আগে যদি কিছু ম্যানেজমেন্টের বেশি বাড়া কম ছিল তাহলে আরেকবার রিচেক করবো, এটা সবার আগে সবাই বলে, তাই জন্য বললাম। বাট এই যে কি বলছে যে তুমি যখন সিপিআর চলবে তখন তুমি হয়তো এইচ এর কম্পোনেন্টগুলো সবই চেক করতে পারবে, বাট টি এর যে কম্পোনেন্ট তার মধ্যে শুধু টক্সিনটা, যেটা আমরা ইউরিন ফর টক্সিকোলজি দেখতে পারি। বাকি তুমি যেটা করোনারি থ্রোম্বোসিস রুল আউট করতে চাও তোমাকে কি করতে হবে? করোনারি থ্রোম্বোসিস কিভাবে প্লট করব? বলো কি ইসিজি? 12 lead ECG। তো যখন সিপিআর চলছে 12 lead ইসিজি করতে পারবে না? পারবে না। টেনশন হেমোথ্রাক্স রুল আউট কি করে করবে? চেস্টে সিপিআর চলছে চেস্টে করতে পারবে না? পারবে না। কার্ডিয়াক টেম্পোনেন্ট কিভাবে রুল আউট করবে? ইকো অর পয়েন্ট অফ কেয়ার ইউএসসি। তো যখন সিপিআর চলছে তখন কি ইকো আর পয়েন্ট অফ কেয়ার ইউএসসি করবে? তো তাহলে ওইগুলো তখন করতে পারছো না। তো যেগুলো করতে পারলে না, তোমার মাথায় তো আছে রিভার্সেবল কস্ট এটা হতে পারে, তাহলে দিস ইজ দ্য টাইম টু ডু দ্য দিস 5H5T। তাহলে এই জন্য প্রথমেই লেখা আছে 12 lead ইসিজি। কারণ এটা এসিএস এর পরে অ্যারেস্ট হওয়ার চান্সটা যেহেতু বেশি, সো 12 lead ইসিজিটা ফোকাস করবো, কিন্তু তার সাথে সাথে বাকি 5H5T-টাও আমাকে দেখতে হবে। তাহলে সেটা করব করে যদি দেখি ইসিজিতে 12 lead ইসিজিতে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, একটা এমআই পেলাম, এসটি এলিভেটেড এমআই, পেশেন্টকে কোথায় ট্রান্সফার করতে হবে? অ্যাকিউট এ হলে এমআই হলে ক্যাথ ল্যাবে পাঠানোর জন্য আবারও সেই একটু টাইম বড় করতে হবে, ইন্টিমেশন দিতে হবে, ক্যাথ প্রোফাইল বলতে হবে, পার্টির সাথে কথা বলতে হবে। আর যদি এসটি লিমিটেড এমআই নাও থাকে তাহলে পেশেন্টটাকে কোথায় শিফট করতে হবে? অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ারে। কিন্তু আমি সি অবধি এসেছিলাম, এর পরের ক্রাইটেরিয়াটা কি আমার? সো ডি মানে ডিফারেন্স টাইপ disability. Which kind of disability? Neurological. So patient যদি unresponsive থাকে তাহলে কি ফলো কমান্ড করছে না করছে না? তুমি আনরেসপন্সিভ, তুমি সারা দিচ্ছ হাতুলুন পাতুলুন কমান্ড ফলো করতে পারবে? তাহলে আনরেসপন্সিভ
হয় তার মানে ফলো কমান্ড করবে না। তো তার জন্য কি ম্যানেজমেন্ট বলছে, অ্যালগরিদম ওয়াইজ কি ম্যানেজমেন্ট বলেছে, হলো টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট। কেন এই ম্যানেজমেন্টটা ওরা দিয়েছে? বিকজ দেখা গেছে যে পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে পেশেন্ট আনরেসপন্সিভ কেন? বিকজ অফ ইনক্রিজ মেটাবলিক ডিমান্ড। তো মেটাবলিক ডিমান্ড যদি বেশি থাকে তাহলে আমাদের কি করতে হয়? মেটাবলিক ডিমান্ডটাকে কম করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? বাই ইনডিউস হাইপোথার্মিয়া। এবার জ্বর হলে কেন বলে কোল্ড স্পান্স দিতে যাতে বডিটাকে ঠান্ডা করতে হবে, মেটাবলিক ডিমান্ডটাকে। জ্বরের সময় কি হয়? আমরা বলি না মেটাবলিক ডিমান্ডটা বেড়ে গেছে, গরম হচ্ছে শরীর, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু ইনডিউস হাইপোথার্মিয়া করতে হবে। সো সেটা আমি কি করে করতে পারি? বাই টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট। দিস ইজ কল্ড TTM, যেটা আমার এক্সটার্নাল মিনসও আছে, আমার ইন্টারনালও আছে। ইন্টারনালে অনেকে দেখবে আইসিইউতে কোল্ড স্যালাইন চালায়, ফ্রিজে রেখে সেটাকে বার করে চালায়। কিন্তু এই যে ওয়াইজ কোল্ড স্যালাইন তুমি দিতে পারো যদি তুমি মনিটরড ওয়েতে দিতে পারো, কনস্ট্যান্ট ভিজিলেন্স রেখে। কারণ কোল্ড স্যালাইনের সাইড এফেক্ট কি? শিভারিং হতে পারে। সো বেটার টু অ্যাভয়েড দিস ইন্টারনাল মিনস, বেটার টু ডু দ্য এক্সটার্নাল। এক্সটার্নালে তুমি কি করতে পারো? দিতে পারো, কোল্ড ব্ল্যাঙ্কেট দিতে পারো, যেগুলোতে কি তোমার শিভারিংটা হওয়ার অত যায়। মানে ভেনের মধ্যে দিয়ে যখন ঠান্ডা ফ্লুইড পাঠাচ্ছ হট করে একটা শিভারিং হবে। সো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এক্সটার্নালটাই চুজ করতে পারি। পেশেন্টের বডি টেম্পারেচার কত রাখতে হবে? 30 to 36 ডিগ্রি। কতক্ষণের জন্য? 24 ঘন্টার জন্য। ঠিক আছে, এইটুকু বলেছিল 15 গাইডলাইন। এই 20 গাইডলাইন বলছে যে যদি তারপরও দেখা যায় যে 24 ঘন্টার পরেও পেশেন্টের রেসপন্স, রিকনশাস গেইন করেনি, পেশেন্ট রেসপন্স আসেনি, then you need to think about the further investigation. Further neurological investigation এ কি করতে পারে? সিটি স্ক্যান। আরেকটা বলছে যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেশেন্টের যদি কোনো সিজার অ্যাক্টিভিটি হয়, ধরো আইসিইউতে তুমি মনিটর করে যে একটা জিডি সিজার হয়েছে বা একটা পার্শিয়াল সিজার হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি একটা ইইজি প্ল্যান করতে পারো। সো দিস ইজ কল্ড দ্য নিউরোপ্রগনোস্টিক ইভালুয়েশন। বাট কখনোই বলবে না যে পোস্ট কার্ডিয়াক অ্যারেস্টে প্রথমেই সিটি করবো, ইজি করবো, কারণ এগুলোতে আবারও কি আছে? কস্ট আছে। পয়সাটা কে দেবে? পেশেন্ট পাবে। তো তাই জন্য সিম্পলেস্ট ওয়ে কি? TTM, টার্গেটেড টেম্পারেচার ম্যানেজমেন্ট। কতক্ষণ টাইম বল? 24 ঘন্টা করতে পারি। ইনডিউস হাইপোথার্মিয়া। যদি 24 আওয়ার্সের পরেও যদি দেখি যে না পেশেন্ট রিকনশাস গেইন করলো না, তাহলে আই হ্যাভ টু থিংক অ্যাবাউট আদার নিউরোপ্রগনোস্টিক, যার মধ্যে সিটি স্ক্যান অর দিয়ে পেশেন্টটাকে 72 ঘন্টা অবধি মনিটর করতে হবে। যেটা 15 গাইডলাইন 24 ঘন্টা করে ছেড়ে দিয়েছিল, এখন বলছে কন্টিনিউয়াস 72 আওয়ার্স করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার। অনেক মাথায় ঢুকিয়েছি, আর করতে হবে না। হ্যাঁ, আর টিকিট না শেয়ার করবো না, ম্যাম ম্যাম ক্যাপনোগ্রাফির কি কিছুটা বলছি, ক্যাপনোগ্রাফির কি লাস্টে বলবে বলছিলেন অ্যালগরিদমে পড়ার পরে? ক্যাপনোগ্রাফি ডেফিনেটিভ সাইন। পেশেন্টটা যে রস অ্যাচিভ করলো তার ডেফিনেটিভ সাইন কি বললাম? একটা অর্গানাইজড রিডিং, হ্যাঁ, আর একটা যেন ছিল অর্গানাইজেশন, আর হ্যাঁ পালস এসছে, অর্গানাইজড রিডিং এসছে। বাট এই দুটো আমি বলছি কি ডেফিনেটিভ। আরেকটা আমার হতে পারে অল্টারনেটিভ হতে পারে, যদি সেকেন্ড শকের পরে আমি যদি অ্যাডভান্স এয়ারওয়ে করতে পারতাম তাহলে আমি কি অ্যাটাচ করতাম? ক্যাপনোগ্রাফি। তাহলে যদি আমি তখন ক্যাপনোগ্রাফি দেখছিলাম 11 থেকে 12, 14 এরকম ছিল, হঠাৎ করে দেখছি ক্যাপনোগ্রাফিটা 36, তাহলে আমি কি অ্যাচিভ করলাম? আরওএসি অ্যাচিভ করলাম। সো সাডেন ইনক্রিজ ইন রস মানে পেশেন্টটা আরওএসি অ্যাচিভ করেছে। কিন্তু সেটা আমি বলতে তখনই পারবো যদি হচ্ছে ক্যাপনোগ্রাফিটা থাকে, যদি না থাকে তাহলে কি দেখে বলবো? সেজন্যই দিস ইজ মাই অল্টারনেটিভ অপশন টু কনফার্ম দ্যাট পেশেন্ট হ্যাজ অ্যাচিভ দ্য আরওএসি অর নট। বাট দুটো আমার ডেফিনেটিভ, অর্গানাইজড রিডিং, প্যালপেবল পালস।
আর ক্যাপনোগ্রাফিটা থার্ড অপশান, যদি থাকে পেতে পারি। বুঝা গেল? গুড, তোর মনে ছিল কথাটা। চলো